লেখক সমীর চক্রবর্তীর মধুময়। গুড্ডু ছাড় ছাড় বলছি, আমি ভয় পাই, জানিস না তুই? উফ গুড্ডু, ধর আমার হাত শক্ত করে ধরে পাড়ে নিয়ে চল। বলছি না আমি আর যাব না, খুব ভয় লাগছে আমার। হু মাগো। মধু মানে মধুমতি। যত চেঁচায় গুড্ডু তত আনন্দ পায়। সে তার বৌদিকে সমুদ্রের আরও একটু ভেতরে নিয়ে যেতে চায়। এমন কিছু দূরে তারা চলে আসেনি। কোমরের নিচে জল, ঢেউ এলে বুক বা গলা সমান চলে আসছে। কিন্তু মধুর সমুদ্রে ভীষণ ভয়। এই নিয়ে দ্বিতীয়বার তার সমুদ্র দর্শন। প্রথমবার হানিমুন করতে গদাইয়ের দাদা মানিকের সাথে সে পুরী এসেছিল, তাও 11 বছর আগে। সেবার সে জলে নামেনি, পাড়ে বসেছিল। মানিক একাই সমুদ্র স্নান করে নিয়েছিল। এবার দেওর গদাইয়ের সাথে দ্বিতীয়বার তার পুরী আসা। গদাইও সেই হানিমুন করতেই এসেছে। গদাইয়ের ডাকনাম গুড্ডু। মধু ওকে গুড্ডু বলেই ডাকে। অনেকটা দূরে ভেজা বালির ওপর গদাইয়ের বউ কেয়া বসে রয়েছে তিন্নিকে নিয়ে। তিন্নি মধু ও মানিকের একমাত্র কন্যা সন্তান। বছর 8 বয়স তার। সেও তার মায়ের মতোই সমুদ্রকে ভয় পায়। কেয়া আর তিন্নি যেখানে বসে সেখানে ঢেউয়ের জল মাঝে মাঝে পৌঁছচ্ছে। যখন বড় ঢেউ আসছে একমাত্র তখনই। তাতেই তিন্নির দারুণ আনন্দ হচ্ছে। খুশিতে সে হাততালি দিচ্ছে। বালিতে বসে থাকার ফলে তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে ভেঙে যাওয়া ঢেউয়ের জলে। তিন্নি জল ও বালি নিয়ে খেলা করছে। ওদিকে তার কাকু মাকে টেনে ধরে আছে, পাড়ে আসতে দিচ্ছে না। মা ভয়ে চেঁচাচ্ছে। তিন্নির খুব মজা হচ্ছে তা দেখে। মাঝে মাঝে সে আনন্দে চেঁচাচ্ছে আর বলছে, কাকু ছেড়ো না মাকে। কেয়া মুখ ভার করে বসে আছে। সেই প্রথম পুরী এলো। সমুদ্র জীবনে প্রথমবার দেখছে। তার ইচ্ছে ছিল গদাইয়ের সাথে সমুদ্রে স্নান করে। তার আশেপাশে তেমনই কিছু অল্প বয়সী দম্পতিদের দেখল স্বামী স্ত্রী একত্রে স্নান করছে। ভয়ে বা আনন্দে চিৎকার করছে তারা। ওদের কয়েকজন সদ্য বিবাহিত বলেই কেয়ার মনে হলো। এদিকে নিজের বউয়ের প্রতি গদাইয়ের কোনো খেয়াল নেই। সে তার বৌদিকে সমুদ্রে স্নান করাতেই ব্যস্ত। কেয়ার খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে। রাগে সে ক্রমশই ফুলছে। একবার তার মনে হচ্ছে একাই সমুদ্রে নেমে যেতে, কিন্তু তিন্নির জন্য সেটাও সে করতে পারছে না। তিন্নিকে একা ফেলে সে যায় কেমনে? কেয়ার বিয়ে হয়েছে মাসখানেক আগে। গদাই অফিসে ছুটি না পাওয়ায় 1 মাস দেরি হলো তাদের হানিমুনে আসতে। যদিও বা এলো সঙ্গে বৌদি আর তিন্নিকে নিয়ে। কেয়া প্রথমে অবাক হয়েছিল যখন শুনল পুরীর টিকিট কাটা হয়েছে 5 জনের। পরে গদাইয়ের দাদা মানিক না আসায় 4 জনে এলো। কেয়া তার বন্ধুদের বলতেই পারেনি যে সঙ্গে তার যা আর তার মেয়েও আসছে। বন্ধু মহলে তাহলে মুখ দেখাতেই পারবে না। ওদিকে গদাই এখনো তার বৌদিকে ছাড়েনি। বৌদির চিৎকার কি একটু কমেছে নাকি ঢেউয়ের গর্জনে শোনা যাচ্ছে না? কেয়া ঠিক বুঝতে পারে না। গদাইয়ের বৌদি গদাইয়ের একটি হাত শক্ত করে ধরে গদাইয়ের গায়ে এক প্রকার লেপ্টে আছে। সমুদ্রে যে তার খুব ভয়। তার অন্য হাতটি গদাই ধরে আছে। কেয়ার চোখে জল এসে গেল। গদাইয়ের সাথে সমুদ্র স্নান করা বোধহয় হবে না। কেয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছু টিউশন করছিল বিয়ে হওয়ার আগে পর্যন্ত। বাবা অবসরে নিয়েছিল কবছর আগেই। কেয়ার মা আগেই গত হয়েছেন। কেয়ার বাবা মেয়েকে পার করার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন। পছন্দ মতো যোগাযোগ হয়নি। যদি বা সব কিছু পছন্দ মাফিক হলো তো দেনা পাওনাতে আটকে যাচ্ছিল। কেয়ার বাবা মুকুন্দবাবুর অত সামর্থ্য ছিল না, তাই অনেক ভালো পাত্রই হাতছাড়া হয়ে যায়। এই সম্বন্ধটা আচমকাই এসে যায় বলা বোধহয় ঠিক হবে না। যোগাযোগটা হয়ে যায়। গদাইয়ের বাবা বা মা কেউ বা যার বেঁচে নেই। বাবা সে ছোটবেলাতেই গত হন। মানিকের বিয়ের 2 বছর পরেই তাদের মা ইহলোক ত্যাগ করেন। গদাইয়ের তখনও কলেজের পড়াশোনা শেষ হয়নি। গদাইয়ের সাথে তার বৌদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই প্রথম দিন থেকেই। গদাইয়ের মা মারা যাবার পর সেই সম্পর্কটা আরও নিবিড় হয়। 5 বোন আর 2 ভাইয়ের মধ্যে গদাই সবার ছোট। বোনেদের সব আগেই বিয়ে হয়ে গেছে। বাড়ির সবার ছোট হবার জন্য সকলেই গদাইকে ভালোবাসত। বিশেষত
5 কন্যা সন্তানের পর গায়ত্রী দেবীর কোল আলো করে বংশের প্রদীপ জ্বালানোর জন্য পরপর 2টি পুত্র সন্তানের জন্ম হওয়ায় সকলেই খুব খুশি হয়। গদাই ছোট বলে তার প্রতি সকলের ভালোবাসাটা একটু বেশিই ছিল। মায়ের আঁচলের তলায় থেকে বড় হওয়ায় গদাইয়ের বৈষয়িক জ্ঞান বুদ্ধি খুবই কম বলেই তার দিদিরা মনে করে। তার তুলনায় তার দাদা মানিকের বৈষয়িক জ্ঞান খুবই তীক্ষ্ণ। অল্প বয়সে সে সংসারের হাল ধরে। মা চলে যাবার পর গদাই কেমন যেন হয়ে যায়। সে কখনো বাড়ি থাকে, কখনো বাড়ির বাইরে। একবার বাড়ির বাইরে গেলে কখন ফিরবে কেউ জানে না। স্নান খাওয়া ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। কলেজ যাওয়া সে বন্ধ করেছে। মানিক তার ভাইকে খুবই ভালোবাসে। মায়ের চলে যাওয়ার আঘাতটা যে তার ভাই সামলে উঠতে পারছে না তা সে বেশ বুঝতে পারে। মানিক তার স্ত্রী মধুকে দায়িত্ব দেয় যাতে সে তার ভাইকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। হ্যাঁ, মধু তার দায়িত্ব পালন করেছে। সে গুড্ডুকে আদর ও ভালোবাসা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে এনেছে। গুড্ডু তার বৌদির কথা আর কখনো অবাধ্য হয় না। সে আবার কলেজ যেতে শুরু করে। এর মধ্যে তিন্নির জন্ম হয়। মানিক অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে গদাইকেই সমস্ত দায়িত্ব পালন করতে হয়। বৌদির ব্যথা ওঠার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে তিন্নিকে নিয়ে বাড়ি ফেরা পর্যন্ত সব সে সামলেছে। এসবই কেয়া মধুর মুখে শুনেছে। কেয়া এবার দেখল গদাই তার বৌদিকে নিয়ে উঠে আসছে। গদাই আর তার বৌদিকে ধরে নেই। মধু কিন্তু এখনো গদাইয়ের হাতটা একইভাবে ধরে আছে। কেয়ার রাগ আরও বাড়তে লাগলো। একবারে কেয়ার কাছাকাছি এসে গদাইয়ের হাত ছেড়ে দিয়ে মধু কেয়াকে বলল, যা এবার তুই স্নান করে আয়। সমুদ্র স্নান করতে খুব মজা লাগে জানিস তো। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, পরে আর অতটা ভয় লাগছিল না। তাছাড়া আমি গুড্ডুর হাত একেবারে। আরও কিছু বলছিল তা কেয়ার শুনতে চাইছিল না। সে এক দৃষ্টিতে গদাইয়ের দিকে তাকিয়েছিল। রাগে তার গা জ্বলছিল। তাও সে দেখতে চাইছিল গদাই কি করে কি বলে। গদাই তার বউয়ের মুখের দিকে তাকিয়ে বুঝল যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এখনই সামলাতে না পারলে কি হতে পারে ভেবেই সে ভয় পেল। তাড়াতাড়ি কেয়ার দিকে তাকিয়ে বলল, চলো কেয়া, সমুদ্রে স্নান করবে, চলো, দেখবে কেমন মজা লাগে। কেয়া উঠে দাঁড়ালো। এইটুকুই সে শুনতে চাইছিল তার স্বামীর থেকে। সে গদাইয়ের সাথে সমুদ্রের ঢেউ খেতে চলল। গেস্ট হাউসে ফিরে আবার স্নান করে ওরা বাইরে একটা রেস্টুরেন্টে খেতে এলো। কেয়ার মনটা এখন ভালো হয়ে গেছে। গদাইয়ের সাথে অনেকক্ষণ সে সমুদ্রে স্নান করেছে। অনেক মজা এই সমুদ্র স্নানে। গদাইয়ের থেকে কথাও আদায় করে নিয়েছে যে কাল গদাই আগে কেয়াকে স্নান করাবে, তারপর তার বৌদিকে। মধু তার মাছটা অর্ধেক খেয়ে বাকিটা গদাইকে দিল। কেয়ার গাটা কেমন গুলিয়ে উঠল। এই 1 মাসে সে এসব বহুবার দেখেছে। দেওর বৌদি একে অপরের এঁটো খাবার, পাতে পড়ে থাকা খাবার অবলীলায় খেয়ে নেয়। অফিসে যাবার সময় গদাইয়ের এঁটো পাতে পড়ে থাকা খাবার মধু খেয়ে নেয়। বলে, খাবারগুলো ফেলবো কেন? কেয়া এসব একেবারেই পারে না। গদাইয়ের এঁটো হাতে দেওয়া খাবার সে কখনো খায় না। তার কেমন ঘেন্না করে। গেস্ট হাউসটা আসলে একটা অফিসের হলিডে হোম। নামমাত্র পয়সায় এটা পেয়েছে 2টো ঘর। দুপুরে খাবার পরে একসাথে শুয়ে বসে গল্প করে কেটে গেল। মধু খুব কথা বলতে ভালোবাসে। মুখ তার কখনোই বন্ধ থাকে না। কেয়া ঠিক উল্টো, প্রয়োজন ছাড়া সে কথা বলে না। মধু তার প্রথমবার পুরী ঘোরার গল্প বলছিল। মধুর কথা শুনতে শুনতে একসময় কেয়া আর তিন্নি ঘুমিয়ে পড়ে। বিকেলে মন্দির ঘুরে তারা আবার সি বিচে চলে আসে। মন্দিরে যাওয়া আসা রিক্সাতেই হয়। একটাই গদাই তিন্নিকে নিয়ে বসে, অন্যটিতে মধু আর কেয়া। অনেকক্ষণ তারা সি বিচে বসে থাকে, চা খায়। টুকটাক এটা সেটা কিনে খেতে হয় তিন্নির আবদার রাখার জন্য। কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করে। একসময় কেয়া বলে, আর হাঁটতে পারছি না আমি, এবার একটু বসবো। কথাটা বলে কেয়া বালির উপর বসে পড়ে। কেয়ার সাথে সাথে তিন্নিও বসে পড়ে তার পাশে। মধু বলে, সে কি রে কেয়া, এটুকুতে তুই হাঁপিয়ে পড়লি? আমি কিন্তু আরো কিছুক্ষণ হাঁটবো। সন্ধেবেলায় সমুদ্রের ধারে বিচের ওপর হাঁটতে আমার বেশ লাগছে। গুড্ডু, তুইও কি বউয়ের সঙ্গে বসে সমুদ্রে ঢেউ গুনবি না আমার সাথে যাবি? গুড্ডু সাথে সাথে বলল, না, আমি যাব বৌদি তোমার সাথে। তারপর কেয়ার দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে তিন্নিকে নিয়ে বসো এখানে, আমরা আর একটু হেঁটে আসি। গদাই আর মধু সমুদ্রের ধার দিয়ে অনেক দূর চলে যায়। কেয়ার সেই সকালের কষ্টটা আবার শুরু হয়ে যায়।
কেন জানি তার মনে হতে থাকে গদাই যেন মধুকে নিয়ে হানিমুনে এসেছে। সে যেন এখানে ওদের মধ্যে বেশ বেমানান। মধু আর গদাইকে আর দেখা যাচ্ছে না। গদাই আর মধু যেদিকটায় গেছে সেদিকে আলো প্রায় নেই বললেই চলে, কারণ দোকানপাট ওদিকটায় খুবই কম। কলেজের পড়াশোনা শেষ করার পর মানিক কাকে একজনকে ধরে গদাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। 5 থেকে 6 বছর চাকরি করার পর মধু গদাইয়ের বিয়ে দেবে ঠিক করল। মধু মানিকের সম্মতি নিয়ে গদাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। গদাই প্রথমে আপত্তি করে, সে এখনই বিয়ে করতে চায়নি, বলেছিল এই তো বেশ আছি, বিয়ে করলে শতেক ঝামেলা। মধু শোনেনি। সে বলেছিল আমি বাপু আর একাই সংসার সামলাতে পারছি না, তিন্নি বড় হচ্ছে, অনেক কাজ এখন করতে হয় ওর জন্য। গদাইয়ের কোনো আপত্তি আর শোনা হয়নি। গদাইয়ের চাকরিটা খুব একটা ভালো নয়, তাই ভালো উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ঘরে মেয়ে পাওয়া সম্ভব নয়। যোগাযোগ হয়ে গেল হঠাৎই। পুজোর বাজার করতে গিয়ে কলেজ স্ট্রিটে মধুর সাথে তার ছেলেবেলার বন্ধু কুসুমের দেখা। ওর সাথে একটা অল্প বয়সী ফুটফুটে মেয়েকে দেখে মধুর খুব পছন্দ হয়ে যায়, কিন্তু কথাটা কিভাবে পারবে বুঝতে পারছিল না। কুসুমি কথাটা হঠাৎই পারে। কেয়াকে দেখিয়ে সে মধুকে বলে, এ আমার প্রতিবেশী কেয়া, খুব ভালো মেয়ে, ওর একটা সম্বন্ধ করে দিতে হবে। তোর চেনা জানা কোনো ছেলে থাকলে বলিস তো, ওর বাবা আমায় অনেকদিন বলেছেন পণ ছাড়া কিন্তু পাত্র চাই, ওরা তেমন কিছুই দিতে পারবে না। মধু তো এমন পাত্রী তার দেওরের জন্য খুঁজছিল। বেশি পয়সাওয়ালা তাদের মেয়েকে কেন গদাইয়ের সাথে বিয়ে দেবে? দুপক্ষের মধ্যে কথাবার্তা হলো, কিছুদিনের মধ্যেই বিয়েটা হয়ে যায়। সমুদ্রের দিকে তাকিয়ে কেয়া এক মনে ঢেউগুলোর আছড়ে পড়া দেখছে আর কত কিছু ভাবছে। তার এসব কিছুই ভালো লাগছে না, মন যে তার অন্যত্র পড়ে। কেয়া আবার ওদিক পানে তাকায় যেদিকে মধু আর গদাই হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেছে। না, এখনো ওদের দেখা নেই। তিন্নি বালির ওপর ছোটাছুটি করলো কিছুটা সময়। ক্লান্ত হয়ে একসময় সে কেয়ার পাশে বসে পড়ল, মাথাটা কেয়ার কোলে রাখলো। কেয়া আস্তে আস্তে তার চুলে বিলি কাটতে লাগলো। খুব মিষ্টি মেয়ে তিন্নি। অল্প দিনেই তার তিন্নির প্রতি কেমন একটা মায়া পড়ে গেছে। সে তিন্নিকে খুব ভালোবাসে। তিন্নির ঘুম পেয়ে গেছে, সে আর থাকতে চাইছে না। ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে গেছে তার। বারবার তার কাকিকে জিজ্ঞেস করছে, মা কখন আসবে? এখনো মা আসছে না কেন? মাকে তুমি ডেকে আনছো না কেন? চলো না আমরা মার কাছে যাই। কেয়া তাকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছে। আরও কিছুক্ষণ পর মধুরা ফিরল। সমুদ্রের হাওয়ায় সকলের চুলই উস্কো খুস্কো হয়ে গেছে। মধু আর গদাইয়ের যেন একটু বেশি হয়েছে বলে কেয়ার মনে হলো। রাতের খাবারের পর কেয়া শুয়ে পড়ল। তিন্নি তার কাকার সাথে শোবে বলছিল, তাই তাকে কেয়ার পাশেই শোয়ানো হলো। ঠিক হলো ঘুমিয়ে পড়লে তিন্নিকে মধুর ঘরে দিয়ে আসা হবে। বাইরের ব্যালকনিতে মধু আর গদাই বসে গল্প করছে। তাদের এখনো ঘুম পায়নি। ওরা নিচু স্বরে কথা বলছে যাতে তিন্নি আর কেয়ার ঘুমের ব্যাঘাত না ঘটে। কেয়ার চোখেও ঘুম নেই, তার আগে কখনোই মনে হয়নি এ কথা। এখন তার মনে ধীরে ধীরে কেমন একটা সন্দেহ দানা বাঁধছে। গদাইয়ের কি তার বৌদির প্রতি কোনো নেশা আছে? তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সেটা কি তার ভাসুর জানে? তাহলে মধু কেন গদাইয়ের বিয়ে দিতে গেল? কেন ওরা দুজনে মিলে কেয়ার জীবনটাকে নষ্ট করছে? কেয়া কি দোষ করলো? এমন শত শত প্রশ্ন কেয়ার মনে উকি দিতে শুরু করেছে। তার বুকের মধ্যেকার কষ্টটা যেন দলা পাকিয়ে যাচ্ছে আর তাকে দুর্বল করে দিচ্ছে। কেয়ার দু চোখ বেয়ে জলের ধারা নিঃশব্দে নেমে আসছে। মাকে খুব মনে পড়ছে। মা গো, এ কেমন বিয়ে হলো আমার? পরদিন ভোরে সূর্যোদয় দেখার জন্য সি বিচে যখন পৌঁছলো তারা, তখনও অন্ধকার। রাতে কখন গদাই এসে শুয়েছিল, কখন তিন্নিকে নিয়ে মধুর ঘরে দিয়ে এসেছিল, তার কিছুই কেয়া জানে না। শোয়ার পর গদাই একবারের জন্য তাকে স্পর্শ করেনি। তবে কি গদাইয়ের কেয়াকে অতটা ভালো লাগে না? তার চেয়ে কি মধু বেশি সুন্দর? আনমনে এসব হাবিজাবি ভাবতে ভাবতে একা একা কেয়া অনেকটা চলে এলো। তিন্নি একটু পেছনে ছিল, মধু আর গদাই অনেকটাই পিছিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে সবসময় ভালো কিছু নিয়ে ভাবতে হয় বা চিন্তা করতে হয়, ভালো কথা বলতে হয়। দিনের শুরুটা ভালো হলে সারাদিন ভালো যাবে। খারাপ কিছু চিন্তা করা একেবারেই অনুচিত। এসব কেয়া জানে, বাবার কাছে শুনেছে। তা সত্ত্বেও তার বারবার আজে বাজে চিন্তাই মাথার মধ্যে ঘুরছে।
তিন্নি এক ছুটে তার কাছে এসে বলল, কাকি দেখো কি সুন্দর ঝিনুক আমি পেয়েছি। তিন্নির ছোট্ট ছোট্ট কচি হাত দুটোর মধ্যে কেয়া কতগুলো ঝিনুক দেখতে পেল। সে খুশি হলো, হাতে নিয়ে দেখল। ওরা দাঁড়িয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যেই মধু ও গদাই তাদের কাছে পৌঁছে গেল। আকাশ মেঘলা থাকায় সূর্যোদয় দেখা গেল না। একটা দোকানে চা খেয়ে আরও কিছুক্ষণ বসে তারা গেস্ট হাউসে ফিরে এলো। মন্দিরে পুজো দেওয়া, সমুদ্রে স্নান, বিকেলে সন্ধ্যায় সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি সবই হলো সকাল থেকে রাত্রি পর্যন্ত। আজ প্রথমে কেয়া সমুদ্রে স্নান করলো গদাইয়ের সাথে, মধু তারপরে করল। মধু আজ আর চিৎকার চেঁচামেচি করেনি, তবে গদাইকে সে গতকালের মতো একইভাবে ধরে থাকছিল, হয়তো ভয়েই। কেয়ার নজরে সবই ছিল। তার মনের ক্ষোভ যন্ত্রণা সে মনেই লুকিয়ে রাখে। তাছাড়া তার কোনো উপায়ও নেই যে কাকেই বা সে বলবে তার কষ্টের কথা। পরদিন তাদের কোণারক ও পুরীর অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে যাবার কথা, তাই আজ তারা তাড়াতাড়ি শুয়ে পড়ল। আজ আর মধুকে নিয়ে গদাইয়ের ব্যালকনিতে বসে আড্ডা দেওয়া হলো না। আজ রাত্রিটা কেয়া তার স্বামীকে পুরোপুরি নিজের করে পেল। তার ক্ষোভ যন্ত্রণার অনেকটাই তরল হয়ে শরীর থেকে বেরিয়ে গেল। কেয়ার মন কিছুটা হলেও শান্ত ও তৃপ্ত হলো। সে গদাইয়ের বুকে মাথা রেখে একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুরতে বেরিয়ে সন্ধ্যায় ফিরল ওরা চারজন। সারাদিন বাসে করে ঘোরা। বাসে গদাইয়ের সাথে তিন্নি বেশিরভাগ সময় বসেছিল। সে তার কাকার পাশে বসে যাবে বলে জেদ ধরেছিল। বাকি সময়ের কিছুটা গদাই কেয়ার সাথে আর কিছুটা সময় মধুর সাথে বসে। কেয়া খুবই হতাশ হলো। সে গদাইকে পুরোপুরি নিজের কাছে পাচ্ছে না। তার জায়গায় সর্বদা অন্য কেউ এসে যেন ভাগ বসাচ্ছে। পুরীতে আরও 2 দিন তারা রইল। শেষ দিনে কেয়ার সাথে কৃষ্ণকলির দেখা হলো। কৃষ্ণকলি কেয়ার ছেলেবেলার বন্ধু। কেয়া খুবই অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। রোজকার মতো কেয়া গদাইয়ের সাথে সমুদ্রে স্নান করে তিন্নিকে নিয়ে বসেছিল। গদাই তার বৌদি মধুকে নিয়ে স্নানে ব্যস্ত। এই কেয়া, তুই এখানে একা বসে কেন? তোর বর কোথায়? কেয়া চমকে তাকিয়ে দেখে কৃষ্ণকলি ভেজা শরীরে তার বরকে এক হাতে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণকলির বিয়ে কেয়ার বিয়ের 6 মাস আগেই হয়েছিল। কৃষ্ণকলি বোধহয় তিন্নিকে দেখতে পায়নি, তাই কেয়া বলল, আরে তুইও এসেছিস? কবে এলি? একটু থেমে আবার বলল, একা নই রে, সাথে এই যে আমার জায়ের মেয়ে আছে, আমার বর ওই যে স্নান করছে, সঙ্গে আমার জাও আছে। কেয়া আঙুল দিয়ে দূরে গদাইকে দেখালো। মনে মনে কিছুটা শঙ্কিত হলো, কারণ মধু গদাইয়ের একটা হাত জড়িয়ে তার গায়ে লেপ্টে আছে আর ঢেউ খেয়ে উল্লসিত হচ্ছে। এই কদিনে মধুর ভয়টা অনেকটা কমে গেছে। সে আর আগের মতো জলে নামার জন্য চেঁচায় না বা পালিয়ে আসতেও চায় না। কিন্তু গদাইয়ের হাত ছাড়তেও সে চায় না। গদাইয়ের হাত ধরে থেকে সমুদ্রে স্নান করতে তার কোনো ভয় হয় না। কৃষ্ণকলি দূরে গদাইকে তার বৌদির সাথে সমুদ্রে ঢেউ খেতে দেখল। প্রথমে সে ঠিক চিনতে পারেনি। বিয়ের সময় একবারই দেখেছিল। কেয়া আবার দেখানোর পর চিনতে পারল। সে অবাক হলো কিছুটা, নতুন বিয়ে করা বউকে ছেড়ে গদাই বৌদিকে নিয়ে ব্যস্ত দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে কেয়ার সাথে গল্প করতে করতে সে আর চোখে ওদের দেখে যাচ্ছিল। কেয়া বুঝতে পেরে ভীষণ নার্ভাস হয়ে যায়। সে জানে এবার তার বন্ধু মহলে সবাই জেনে যাবে। কৃষ্ণকলিরা সেদিনই এসেছিল। বিচের ধারে রাস্তার ওপর দামি ও সুন্দর একটা হোটেলে উঠেছে। থাকবে 4-5 দিন। ওদের স্নান হয়ে গেছিল, তাই ওরা হোটেলের দিকে পা বাড়ালো। পুরী ঘোরা শেষ করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনে গদাই সুন্দর করে চাদর বিছিয়ে বিছানা করে দিল 3 জনের, নিজেরটাও করলো। আসার সময়ও সে ট্রেনে বিছানা করে দিয়েছিল। ট্রেনে তিন্নিকে বাথরুম করানোর দায়িত্ব গদাইয়ের। তিন্নিকে মাঝরাতে একবার বাথরুম করাতে হয়। মধু এগুলোর দায়িত্ব গদাইকে দিয়ে রেখেছে। কেয়া সব দেখে, তবে কিছু বলে না। তার মনে কেমন একটা রাগ জন্মায়। কলকাতায় ফিরে তাদের আবার গতানুগতিক জীবন শুরু হয়ে যায়। মানিকে অনেক সকালে বের হতে হয়। তিন্নিকে গদাই রোজ স্কুলে পৌঁছে দেয়। তারপর বাড়ি এসে নিজে স্নান খাওয়া দাওয়া করে অফিসে বের হয়। মাঝে মাঝে তার এজন্য দেরি হয়ে যায়। এটা মধু বা কেয়া কেউ জানে না। মধু সংসারটা এক প্রকার একাই সামলায়। কেয়াকে বিশেষ কিছু করতেই দেওয়া হয় না। সে তার জায়ের ফাই ফরমাস খাটে মাত্র। এছাড়া
তিন্নিকে স্কুল থেকে এনে তার জামা কাপড় পাল্টে দেওয়া, খেতে দেওয়া, স্কুলের হোম টাস্ক দেখা ইত্যাদি কাজগুলো কেয়া করে। তিন্নির সাথে তার খুব ভাব। তিন্নি ও কেয়া একে অপরকে খুব পছন্দ করে, ভালোবাসে। বয়সের গণ্ডি ডিঙিয়ে ওরা নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। গদাই তার মাস মাইনের কিছু টাকা নিজের জন্য রেখে বাকি সবটাই তার বৌদিকে দিয়ে দেয়। তার হাত খরচের টাকা থেকে সে অল্প কিছু টাকা কেয়াকেও দেয় কেয়ার হাত খরচের জন্য। তিন্নিকে কেয়া পড়ানো শুরু করার কয়েক মাস পর মধু তিন্নির গৃহশিক্ষককে বিদায় করেছে, আর গৃহশিক্ষকের বেতনের থেকে কিছুটা বেশি কেয়াকে দেওয়া শুরু করেছে। কেয়ার কাছে পড়তে তিন্নিও খুব ভালোবাসে। গদাইয়ের হাত খালি হয়ে গেলে সে তার বৌদির কাছে হাত পাতে। মধু তার গুড্ডুকে যখন যেমন দরকার তেমন অর্থ দেয়। কখনোই সে জানতে চায় না কি দরকার বা কেন এ মাসে খরচ বেশি হচ্ছে। মানিক ভালোই রোজগার করে, তাই মধুকে টাকা পয়সা নিয়ে কখনোই বেশি ভাবতে হয় না। টাকা পয়সার প্রতি তার লোভ বা মোহ কোনোটাই নেই। প্রতি মাসে সংসারের খরচের বেশ কিছু টাকা বাঁচিয়ে ব্যাংকে জমায়। মানিক এসবের কিছুই জানে না বা জানার চেষ্টাও করে না। সে মাঝে মাঝে শুধু বলে যে গদাইয়ের থেকে কোনো পয়সা নেবার দরকার নেই। মধু মিষ্টি করে হাসি আর বলে, এই যে মশাই, সংসারটা আমিই চালাই, আমাকেই চালাতে দাও, এর মধ্যে তুমি ঢুকতে এসো না। মানিক চুপ করে যায়, সে আর কিছুই বলে না। সে মধুকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসে আর ভরসাও করে। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে মধুর এ সংসারে। বিয়ের পর এই সংসারে ঢুকে আস্তে আস্তে সে সমস্ত কিছুর সাথে নিজেকে জড়িয়ে নেয় আর ধীরে ধীরে তার শাশুড়িকে সমস্ত কিছু থেকে মুক্ত করতে থাকে। মধু বলেছিল, মা, এবার আপনি আরাম করুন, আমি সব সামলে নেব। মানিক গদাইয়ের মা গায়ত্রী দেবী পুরোপুরি বড় বৌমার ওপর সবকিছু ছাড়তে ভরসা পাননি প্রথমে, কিন্তু অল্পদিনের মধ্যে বুঝতে পারেন যে এর ওপর ভরসা করা যেতে পারে। মধু তার শাশুড়ি ও স্বামীকে মুগ্ধ করে তার বিচার বুদ্ধি ও কাজের দক্ষতা দিয়ে। গায়ত্রী দেবী গত হবার পর সেই সংসারের দায়িত্বভার নিজের কাঁধে পুরোপুরিভাবে তুলে নেয়। সমস্ত দিকে তার তীক্ষ্ণ নজর। কেয়া আবার একটু হাত খোলা প্রকৃতির। সে ওসব জমানোর ধার ধারে না, তাই তার টাকা কোথা দিয়ে খরচ হয়ে যায় নিজেই বুঝতে পারে না। দরকারে সে গদাইয়ের কাছে টাকা চায়, গদাই তাকে টাকা দেয়। মানিক বাড়ি ফেরার পর তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। তাকে যে আবার সকালে উঠতে হবে। তিন্নি কেয়ার কাছে পড়ে বলে ওরা সবাই দেরি করে খায়। গদাই অফিস থেকে ফিরে টুকটাক নিজের কাজ সেরে নিয়ে বৌদির সাথে বসে গল্প করে। সে তার অফিসের কথা, বন্ধুদের কথা, খেলার গল্প, সিনেমার গল্প সবই বৌদির সাথে করে। কেয়া সব দেখে, শোনে, কিন্তু কিছু আর ভাবেও না, বলেও না। গদাইকে এ বিষয়ে কিছু বললে খুব রেগে যায়, ঝগড়া হয়। গদাই বলে বৌদি তার কাছে মায়ের মতো, তাই বৌদির সম্পর্কে কোনো কিছু শুনতে সে রাজি নয়। কেয়ার মনে সন্দেহ থাকলেও সে জানে যে মেনে নেওয়া ছাড়া তার কিছুই করার নেই। গদাই এমনিতে খুব ভালো মানুষ। কেয়া যখন যা আবদার করে সে তা দেয়। অন্য কোনো দিকে তার কোনো অভাব সে রাখেনি। সিনেমা যেতে চাইলে সে নিয়ে যায়, তবে সঙ্গে তার বৌদিও থাকে। কেয়ার এটা অসহ্য লাগে। সে তার স্বামীকে একাকী রাতের সময়টুকু ছাড়া পায়ই না। তিন্নি আগে থেকেই তার কাকার ন্যাওটা ছিল, এখন কাকা ও কাকি দুজনেরই ন্যাওটা। যেখানে বেড়াতে যাক না কেন গদাই তার সাথে বৌদিও তিন্নিকে সঙ্গে নিয়ে যাবেই। কেয়া বুঝতে পারে না কি এত গল্প দুজনে রোজ করে। গদাই কেয়ার সাথে অফিসের ব্যাপারে কোনো কথা বলে না। খেলা নিয়ে কেয়ার কোনো আগ্রহ নেই, তাই ও ব্যাপারেও সে কেয়ার সাথে গল্প করতে পারে না। গদাইয়ের বন্ধুদের প্রায় কাউকেই কেয়া চেনে না, তাই ওদের কথাও কেয়ার সাথে আলোচনা করা যায় না। একমাত্র সিনেমা নিয়ে কিছুটা কথাবার্তা বলা যায়। বৌদির সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা চলে। এভাবেই দিন যায়, মাস যায়, বছর ঘোরে। বিয়ের পর 2 বছরের মাথায় কেয়া একটি পুত্র সন্তান প্রসব করে। গদাইয়ের সন্তান জন্মের পর থেকেই মধু খুব যত্ন করে, আদর করে। কেয়ার কাছে এটা একটু বেশি বাড়াবাড়ি বলেই মনে হয়। ধীরে ধীরে সকলের আদরে যত্নে কেয়ার ছেলে দীপু বড় হতে থাকে। মানিক তার অফিসের কাজে সদা সর্বদা এত ব্যস্ত থাকে যে একদম সময় পায় না, তাই সে তার শ্বশুর বাড়িতেও যেতে পারে না। মধুর কখনো তার বাপের বাড়ি যেতে হলে গদাইকে সঙ্গে নিয়ে যায়। মধুর বাপের বাড়ি পুরুলিয়াতে। সাধারণত সে এক রাতের জন্য যায় তার বাবা মাকে দেখতে। গদাই যে তার বৌদি মধুর সঙ্গে যায় এটা কেয়ার একেবারেই পছন্দ নয়। কেয়ার ছেলে দীপুর জন্মের আগে কেয়াও ওদের সঙ্গে যেত। এখন সে আর যেতে চায় না বাচ্চাকে সঙ্গে নিয়ে, তাই গদাইকেও সে যেতে দিতে চায় না। গদাই যথারীতি তার বউয়ের কথা শোনে না। সে তার বৌদিকে নিয়ে বৌদির বাপের বাড়িতে যায়।
সময় তার নিয়মে এগিয়ে চলে। কেয়ার সন্দেহপ্রবণ মনের কোনো পরিবর্তন হয় না। সে গদাই আর মধুকে একসাথে কথা বলতে দেখলেই মনে মনে জ্বলে ওঠে। সে এভাবে দুজনকে একসাথে যেতে দেখেও সহ্য করতে পারে না। সন্দেহের মেঘ আরও ঘনীভূত হয় তার মনে। নিজের ভাগ্যকে সে এর জন্য দোষারোপ করে। রাগে ঘেন্নায় তার নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করে। 30 বছর পর কেয়া বারান্দায় আরাম কেদারায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছিল। মধুকে এদিকে আসতে দেখে সে কাতরাতে কাতরাতে বলল, ও দিদি, ওদিকের কি খবর? দীপু কি করছে? ওর বন্ধুরা সব এসেছে তো? সব ঠিকঠাক আছে তো? আমি তো উঠে দাঁড়াতে পারছি না। একটু থেমে দম নিয়ে কেয়া আবার বলে, কোমর আর হাঁটু নিয়ে প্রায় পঙ্গু হয়ে পড়েছি। বাতের ব্যথাটা গতকাল রাত থেকে খুব বেড়েছে। কি করে যে কি হবে ভাবতে পারছি না। তিন্নিটাকেও অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। ও কোথায়? তোমরা সব সকালের জলখাবার খেয়েছো তো? আমি তো কিছু দেখতেও পারছি না, করতেও পারছি না। আবার থামলো দম নেবার জন্য। কেয়া একটানা বেশিক্ষণ আজকাল কথা বলতে পারে না। হাঁপিয়ে ওঠে, শ্বাসকষ্ট হয়। বয়স বাড়ার সাথে সাথে রকমারি রোগ বাসা বেঁধেছে তার শরীরে। মাঝে মাঝে তার মনে হয় এটা তার পাপের শাস্তি ভগবান তাকে দিচ্ছেন। চারিদিকে সবাই ব্যস্ত, ছোটাছুটি করছে। একমাত্র সে এক জায়গায় বসে আছে। কিছু করার ক্ষমতা তার এই মুহূর্তে নেই। অথচ আজ তার সবার চেয়ে বেশি দৌড়াদৌড়ি করার কথা। চোখের কোণে জল এসে যায়। দীপু মাঝে মাঝে এসে তার মাকে দেখে যাচ্ছে, শরীর কেমন আছে জেনে যাচ্ছে। তার বন্ধুরাও এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছে। তিন্নিও একটু পরে পরে এসে তার কাকির খোঁজ নিচ্ছে। তিন্নির কাছে তার কাকি তার মায়ের চেয়েও বেশি কাছের, বেশি প্রিয়। মধু ঘেমে নে এক শেষ। ছিপছিপে গরনের মধু এখনো বেশ শক্ত সমর্থ। তার শরীরে এখনো তেমনভাবে কোনো রোগ বাসা বাঁধেনি। ভোর থেকে সে শুধু দৌড়েই চলছে। কেয়া অচল হয়ে পড়াতে তার উপর চাপটা বেড়েছে। আজ কেয়ার ছেলে দীপু মানে দীপকের বিয়ে। সবকিছু এক হাতেই প্রায় সারতে হচ্ছে তাকে। তিন্নি যদিও তাকে অনেকটাই সাহায্য করছে, তবুও মধুর যে হরেক রকমের কাজ। আত্মীয় স্বজনে বাড়ি আস্তে আস্তে ভরে উঠছে। এখনো অনেকের আশা বাকি আছে। দু একজন বাদে দীপুর বন্ধুরা প্রায় সকলেই এসে গেছে। তিন্নিরও কয়েকজন বন্ধুর আসার কথা। এছাড়া কে আর কজন বন্ধু আসবে? সকলের চা জল খাবারের ব্যবস্থা করা, সকলে খেয়েছে কিনা দেখা, দুপুরের খাবারের ব্যবস্থা ইত্যাদি হাজারো কাজ। ওদিকে তত্ত্ব সাজানো, গায়ে হলুদ, সেগুলোও আছে। সঙ্গে প্যান্ডেলের লোকের সাথে কথা বলা, ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলা কি নেই? সবই তো তাকে একা হাতেই করতে হচ্ছে। বাড়িতে পুরুষ মানুষ বলতে দীপুই আছে, তার তো আজ বিয়ে। মধু এসে তার কাছে বসে পড়ল। শাড়ির আঁচল দিয়ে মুখ, গলা ও ঘাড়ের ঘাম মুছে বলল, তুই কিছু চিন্তা করিস না কেয়া, এখন গায়ে হলুদ হচ্ছে, তিন্নি ওখানেই আছে। ওটা হয়ে গেলে আমি তোর কাছে আসতে বলবো। সব ঠিকঠাক চলছে, তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, এই একটা কথা কেয়া তার জায়ের মুখে অসংখ্যবার শুনেছে, আমি তো আছি। এই কথাটা তাকে অনেকটা নিশ্চিন্ত করল, তাকে অনেকটা ভরসা জোগালো। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষ চিনতে তার বড় ভুল হয়েছে। মধু তার ওষুধ খাওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ করল, তারপর আসছি বলে দ্রুত সেখান থেকে চলে গেল। গায়ে হলুদ পর্ব শেষ হতেই তিন্নি ছুটতে ছুটতে তার কাকির কাছে এলো। বলো কাকি, আমায় ডেকেছিলে কেন? কেয়া তিন্নির দিকে ভালো করে তাকালো। তিন্নিকে যথেষ্ট ভালো দেখতে। সে তার বাবার মতোই বেশ লম্বা হয়েছে। পিঙ্ক রঙের চুড়িদার পরে আছে সে। ফর্সা মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘাম। খুব পরিশ্রম হচ্ছে মেয়েটার। কেয়া বলল, মারে, তুই খেয়েছিস নাকি শুধু কাজ করে চলেছিস? তিন্নি সাথে সাথে জানিয়ে দিল যে সে খেয়েছে। সে আরও বলল, তুমি আমায় নিয়ে চিন্তা করো না তো। সকালের ওষুধ খেয়েছো? ওষুধও খাবার সময় মতো খেতে হবে কিন্তু। কেয়ার পাশেই একটা ছোট টেবিলের ওপর কতগুলো ওষুধ আর জলের বোতল রাখা। তিন্নি একবার সবকটা ওষুধ হাতে নিয়ে দেখে আবার রেখে দিল। তিন্নির কাছে সে সব খোঁজ খবর নিল। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হলো। তিন্নি মজার মজার কথা বলে তার কাকির মনটাকে ঠিক করার চেষ্টা করছে। একসময় তার নজরে পড়ল কেয়ার চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে বলে বোধ হলো তার। সকালে ডাক্তার দেখানোর পর এই প্রথম সে ঘুমিয়ে পড়ল।
ডাক্তারবাবু সকালে দেখার পর বলেছিলেন, যা ওষুধ দিয়েছি তাতে পেশেন্টের ঘুম হবে, ভয় পাবার কিছু নেই, চিন্তারও কোনো কারণ নেই। ঘুমালে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, ব্যথা যন্ত্রণাও কমে যাবে। তিন্নি সেখান থেকে উঠে পড়ল। সে আবার দৌড়ালো। মায়ের ওপর চাপটা অনেক বেড়ে গেছে, মাকে তার সুস্থ রাখতেই হবে। মা কাকি দুজনে শুয়ে পড়লে সে একা সামলাতে পারবে না। কেয়া ঘুমায়নি, সে চোখ বন্ধ করে আছে। পুরনো সব কথা তার মনে হচ্ছে। দীপুর বাবা গদাই মারা গেছে অনেক কাল আগে। কি এক অজানা জ্বরে 15 দিন ভোগার পর সেই হোলক ত্যাগ করে। দীপু তখন স্কুলের গণ্ডিও পার করেনি। তিন্নির বাবা মারা যায় গদাইয়ের মৃত্যুর বছর 2 আগে হার্ট অ্যাটাকে। হঠাৎ করে চলে যান তিনি। মধু খুবই ভেঙে পড়েছিল তখন। সে আবার নিজেকে সামলেও নিয়েছিল অল্প দিনের মধ্যেই। তিন্নি নার্সিংয়ে ট্রেনিং নিয়ে হাসপাতালের চাকরিতে ঢুকেছিল, তাও অনেক বছর হয়ে গেছে। সে বিয়ে করেনি আর করবেও না ঠিক করে নিয়েছে। মা ও কাকি মিলে অনেক বোঝানোর চেষ্টা করেছে, সে তার সিদ্ধান্তে অনড়। কেয়া যাতে তিন্নিকে বুঝিয়ে রাজি করাতে পারে তার জন্য মধু কেয়াকেও বলে। তিন্নির সাথে কেয়ার যে খুব ভাব। কাকির সব কথা তিন্নি রাখার চেষ্টা করে, কিন্তু এটা সে রাখেনি। গদাই হঠাৎ চলে যাওয়ার পর কেয়ার সংসারটার পুরো দায়িত্ব মধু স্বেচ্ছায় নিজের কাঁধে নিয়ে নেয়। এছাড়া কোনো উপায়ও ছিল না। গদাই নিজে কখনোই সেভাবে কোনো অর্থ জমায়নি। গদাইয়ের অফিস থেকেও খুব একটা বেশি টাকা পায়নি কেয়া। অল্প কিছু টাকা কেয়া প্রভিডেন্ট ফান্ড থেকে পেয়েছে। মধু পাশে না থাকলে কি যে হতো কে জানে। তিন্নি বড় হয়ে যাওয়াতে সে তার মায়ের পাশে দাঁড়িয়েছে। মাস মাইনের টাকা তিন্নি পুরোটা মায়ের হাতে এনে দিত। 4 জন সংসার ভালোভাবেই চলে যাচ্ছিল। দীপু স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলো। দীপুকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়েছিল মধুই। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর খরচা প্রচুর। কেয়ার পক্ষে তা করানো সম্ভব ছিল না। মধু আগেই দীপুকে বলেছিল, তুই পড়াশোনাটা ভালো করে করিস বাবা, তোর পড়াশোনার সব খরচ আমি দেব, ও নিয়ে তোকে ভাবতে হবে না। মধু কথা রেখেছিল। আজ দীপ যে জায়গায় এসেছে তা একমাত্র মধুর জন্যই সম্ভব হয়েছে। এ কথা কেয়ার মতো দীপুও জানে। দীপু তার বড় মাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে, বড় মার কথাও সে শোনে। সে খুব নরম স্বভাবের। তিন্নির সাথেও তার খুব ভাব। সে তার দিদিভাইয়ের সাথে সব কিছু নিয়ে আলোচনা করে। প্রয়োজনে দিদিভাইয়ের পরামর্শ সে নেয়। দীপু ইঞ্জিনিয়ারিং পাশ করে এক সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। মাইনে সে ভালোই পায়। তার ভাবি বহু চাকুরিরতা। আজকে এদের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। একতলা বাড়ি এখন 2 তলায় পরিণত হয়েছে। সমস্ত টাকাই দীপু দিয়েছে। কেয়া এখন পদে পদে লজ্জা পায়। একসময় সে তার স্বামী ও মধুকে কত সন্দেহ করত, কিছুটা হিংসেও। সেই সংসার ছেড়ে গদাইকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল। গদাই রাজি হয়নি। এ নিয়ে তুমুল অশান্তি হয় তাদের মধ্যে, কিন্তু গদাইকে তার সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। আজ সে বুঝতে পারে সে কতটা ভুল করেছিল, ভুল বুঝেছিল ওদেরকে। মধুকে এখন তার দেবী বলে বোধ হয়। সে নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সারা জীবন এই সংসারের জন্যই করে গেছে, এখনও করে চলেছে। তার কাছে গদাইয়ের সংসার আর তার নিজের সংসার আলাদা নয়, আলাদাভাবে কখনো দেখেও নি। গদাইয়ের মাস মাইনের টাকার প্রায় সবটাই গদাইয়ের নামে সে ব্যাংকে জমাতো। গদাইকে সে বলেও ছিল। গদাই এ কথা কেয়াকে কোনোদিনই জানায়নি। এমনিতেই কেয়া নানা বিষয়ে নিয়ে গদাইয়ের সাথে ঝগড়া করত। গদাই তার মাইনের টাকাটা মধুকে দিয়ে দিত। এটাও কেয়ার একেবারেই পছন্দ ছিল না, তাই হয়তো কেয়াকে জানাতে সে চায়নি। গদাইয়ের মৃত্যুর পর মধু সেই টাকার সবটাই কেয়ার নামে করে দেয়। কেয়া যেদিন এই ব্যাপারটা জানতে পারে সেদিন সে মধুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। এতদিন ধরে সে তার যাকে ভুল বুঝেছে সেজন্য। গদাইয়ের জ্ঞান বুদ্ধি অতটা প্রখর ছিল না। তার ভবিষ্যতের কথা চিন্তা করে যা করার তা মধুই করেছিল। ওই টাকাটা জমানোর ফলে গদাইয়ের মৃত্যুর পর এই প্রয়োজনীয় অর্থ কটা কেয়া পেল। না হলে হয়তো তাদের কিছুই প্রায় থাকতো না। সে মধুর কাছে ক্ষমা চেয়ে নেয়, যদিও কেয়া জানে না তার এই সন্দেহ বা ভুলের কোনো ক্ষমা আদৌ হয় কি না। গদাইকেও অনেক কষ্ট দিয়েছে, ঝগড়া করেছে। আজ সেই সব দিনের কথা মনে পড়লে গদাইয়ের জন্য কষ্টে তার বুক ফেটে যায়। কেয়ার চোখ দিয়ে শুধুই জল গড়াচ্ছে। অবিরাম ধারায় তা গড়িয়ে চলেছে। সে কিভাবে তার ভুলের প্রায়শ্চিত্ত করবে সে তা ভেবে পাচ্ছে না।
এই মুহূর্তে কোনো শব্দ বা কোলাহল তার কানে আর ঢুকছে না। একটা ঠান্ডা হাওয়া যেন তার শরীরটাকে শীতলতায় ডুবিয়ে দিয়ে গেল। তার শরীরটা এখন যেন অনেক হালকা হয়ে গেছে। সে যেন কোন সুদূরে ভেসে চলেছে, হয়তো গদাইয়ের কাছে তাকে যে ক্ষমা চাইতেই হবে। ধীরে ধীরে সে এক গভীর নিদ্রার কোলে ঢলে পড়ল। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।